হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই জানালেন হোয়াইট হাউস। মুগ্ধের মৃত্যুর বর্ণনা নিয়ে যা লিখল মার্কিন সংবাদ মাধ্যম। নতুন 4 কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়করা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই জানালেন হোয়াইট হাউস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউস। সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ও দেশত্যাগে বাধ্য হয়েছেন হাসিনা। তার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে কেউ কেউ। এর জবাবে সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, হাসিনার ক্ষমতা হারানোর পেছনে কোনো রকম যোগসূত্রতা নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে তারা মিথ্যা বলে অভিহিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যে কোনো খবর বা গুজব নিছক মিথ্যা। রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় একটি প্রতিবেদন হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা ইকোনমিক টাইমসে উদ্ধৃত হয়েছে। এছাড়া হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রোববার তার এক্স অ্যাকাউন্টের পোস্টে বলেছেন, তার মা ক্ষমতা ছাড়ার বিষয়ে কোনো বিবৃতি দেননি। এসব বক্তব্যকে মিথ্যা বলে হোয়াইট হাউস জানিয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ সরকার নির্ধারণ করেছে এবং আমরা তাদের পাশে আছি। মুগ্ধের মৃত্যুর বর্ণনা দিয়ে যা লিখল মার্কিন সংবাদ মাধ্যম। প্রায় প্রতিটি বাংলাদেশিকে স্তম্ভিত করেছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধের ঘটনা। অনেকেই ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন এটা দেখে। অনেকেরই চোখ দিয়ে নিজের অজান্তেই পানি ঝরেছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীদের হাতে সেদিন পানির বোতল তুলে দিচ্ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। টিয়ার গ্যাসের জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এর মাত্র 15 মিনিটের মাথায় ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বিধে শহীদ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুগ্ধ। সোমবার 12 আগস্ট মুগ্ধর মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ঘটনার পরপরই মুগ্ধকে তার বন্ধু এবং অন্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ CNN-কে বলেন, আমি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম এবং কান্নায় ভেঙে পড়ি। গত 18 জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগেই মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেন লাখ লাখ মানুষ। এই ভিডিওটি ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি মানুষকে রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে। স্থানীয় মিডিয়া এবং বিভিন্ন সংস্থার বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে CNN জানিয়েছে, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপান্তরিত হয়, যার ফলে সৃষ্ট সহিংসতা এবং সংঘর্ষে অন্তত 300 মানুষের প্রাণহানি হয়েছে। ফারা পার্সিয়া নামে ঢাকার একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত 23 বছর বয়সী এক বিক্ষোভকারী CNN-কে বলেন, হত্যাকাণ্ড চলছিল এবং সবাই নীরব ছিল, ফলে আমাদের নিজেদের জন্য এবং গণতন্ত্রের জন্য দাঁড়াতেই হতো। আমরা সাধারণ মানুষ যে কতটা ক্ষমতা ধারণ করি তা দেখে আমি বিস্মিত, কারণ বহু বছর ধরে আমরা সবাই ক্ষমতাহীন বোধ করে এসেছি। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসার পর আন্দোলনে নিহত অনেকের পরিবার এখন তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য জবাবদিহি চাইছে। খাওয়া, ঘুমানো, একসঙ্গে পড়াশোনা থেকে শুরু করে পোশাক ভাগাভাগি, যমজ 2 ভাই মুগ্ধ এবং স্নিগ্ধ যেন জন্ম থেকেই ছিলেন অবিচ্ছেদ্য। স্নিগ্ধ বলেন, মুগ্ধ শুধু আমার ভাই ছিল না, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমার শরীরেরই একটা অংশ। আমরা একসঙ্গে সবকিছু করতাম। CNN বলছে, গণিতে স্নাতক মুগ্ধ MBA পড়ছিলেন আর স্নিগ্ধ আইনে স্নাতক। যমজ এই 2 ভাই তাদের পড়াশোনা আরও এগিয়ে নিতে এবং মোটরসাইকেলে করে ইউরোপ ঘুরে বেড়ানোর স্বপ্ন নিয়ে ইতালিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ভ্রমণের জন্য অর্থ সঞ্চয় করতে তারা অনলাইন ফ্রিল্যান্সার ফাইবারের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছিলেন। কিন্তু মুগ্ধকে ছাড়াই এখন এক অস্থির সময়ের মুখোমুখি স্নিগ্ধ এবং তাদের বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। মুগ্ধর মৃত্যুর সময় তার গলায় ছিল বিশ্ববিদ্যালয়ের
আইডি কার্ড সেই অন্ধকার দিনের প্রতীক হিসেবে শুকিয়ে যাওয়া রক্তমাখা আইডি কার্ডটি সযত্নে রেখে দিয়েছে তার পরিবার। প্রতিবাদ আন্দোলনে মুগ্ধ যে প্রভাব ফেলেছে তা থেকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন তারা। স্নিগ্ধ বলছিলেন, মুগ্ধর কারণে অনেক মানুষ প্রতিবাদ করার শক্তি পেয়েছে। সে সবসময় বলতো, আমি আমার বাবা মাকে একদিন গর্বিত করব, সেই মুহূর্তটি এসেছে। মুগ্ধ নিহত হওয়ার দুদিন আগে রংপুরে নিহত হন আবু সাইদ। তার মৃত্যুর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভিডিওটি বিশ্লেষণ করে বলেছে, পুলিশ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছেন। সংস্থাটি বেআইনিভাবে বল প্রয়োগের নিন্দা জানায়। এই দুই মৃত্যু কার্যত কোটি কোটি মানুষকে রাস্তায় নিয়ে এসেছিল। শিক্ষার্থীদের আন্দোলনে পরিণত হয়েছিল মূলধারার আন্দোলনে। এই আন্দোলনে যারা মারা গেছেন, ইউনিসেফ বলছে তাদের মধ্যে 32টি শিশুও রয়েছে। নতুন 4 কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স হোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে যেসব স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চের সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। স্থান ও সময় হিসেবে বিকেল 3টায় টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ নির্ধারণ করা হয়। দাবি হিসেবে উল্লেখ করা হয়, দাবি 1, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দাবি 2, সংখ্যালঘুদের উপর ও আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। দাবি 3, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। দাবি 4, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়করা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছেন তাদের 2 জন সমন্বয়ক। এদিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করে বিএনপিকে বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে। এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল গঠন হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছেন এর সমন্বয়করা? গত 8 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপর থেকে আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। তাহলে কি এবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে সমন্বয়ক সার্জিস আলম বলেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চান, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি। সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি। তবে পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকায় কবে, কিভাবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই সমন্বয়ক। এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলেই মত আরেক সমন্বয়ক উমামা ফাতেমার। 10 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তিনি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বের মধ্যে 6 জুলাই এর দিকে এই প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের
গণ অভ্যুত্থান আর আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হব। অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু, ছাত্র জনতা এক একটা অবজেক্ট। নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র জনতার সচেতন হওয়া প্রয়োজন, নয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠী স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে। আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। তাহলে কি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটি সমন্বয়কদের একটি অংশের দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত বা কিভাবে নেওয়া হচ্ছে? এ প্রশ্নের জবাবে সমন্বয়ক সার্জিস আলম জানান, সব সমন্বয়ককে নিয়ে আলোচনা হচ্ছে। সবার সিদ্ধান্তের আলোকে আমরা চিন্তা করছি, আমরা এমন একটি রাজনৈতিক কাঠামোতে যাব, আমরা সবাইকে একসঙ্গে রেখেই অফিসিয়াল ঘোষণা দেব। এদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টি কি গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে জানান তিনি বলেন, বিদ্যমান লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠেই কাজ করার সুযোগ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত সে জায়গাটিতেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। কিন্তু যখনই ছাত্র নাগরিকদের চাহিদা তৈরি হবে যে পলিসি মেকিং এর ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অংশ নেওয়া দেখতে চাই এবং সেটা নতুন ধরনের কোনো রাজনৈতিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। অনেকটা একই কথা বলছেন আরেকজন সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব কিনা সেটি একটি সময়কালীন সিদ্ধান্ত। আমরা আশা করব সবকিছু স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর আমরা সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের রাজনৈতিক অবস্থান কি হবে।